আমরা যদি নর্মালি ট্যাক্স দিতাম তাহলে আমাকে প্রতিষ্ঠানকে 30% ট্যাক্স দিতে হতো সরকারকে। আমি এই টাকাটাকে প্রদর্শন না করে যদি আমি রেখে দিই, পরের বছর আমি 15% টাকা দিয়ে আমি এই টাকাটাকে বৈধ করে নিলাম, তাহলে সরকার নিজেই তো ক্ষতিগ্রস্ত হলো, 15% টাকা পেল না। এখানেই প্রশ্নটা আমরা করেছি যে ব্যক্তি পর্যায়ের কথাটা ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানকে কেন আপনি এই সুযোগ দিবেন? তাহলে তো প্রতিষ্ঠানগুলি ট্যাক্স দিবে না, ট্যাক্স ফাঁকি দিবে। তারা বসে থাকবে বছরের শেষে, এন্ড অফ দ্য ইয়ার তারা কি করবো, 15% দিয়ে ওই টাকাগুলিকে বৈধ করে দিবে। কারণ আমাদের মন্ত্রীরা বলে সিঙ্গাপুর হয়ে গেছে, কানাডা হয়ে গেছে, এই যে তুলনা করা, এই তুলনা করতে করতে দেশের অবস্থা এই। 42,000 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল, সেই রিজার্ভ আজকে আমাদের নেমে এসছে 13-তে। কেন 13-তে নেমে আসলো? এই তুলনা করতে করতে গায়ের জোরে কথা বলতে বলতে এই সরকার এবং মন্ত্রীরা আজকে এই জায়গায় নিয়ে এসেছে। উইদাউট এনআইডি কার্ড বেনজির আহমদকে তারা সাধারণ চাকরিজীবী কথা বলে পাসপোর্টটা দিয়ে দিল, এবং জেনারেল আজিজের দুই ভাইয়ের স্ত্রী তাদের স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট নিয়ে গেছে 10 বছর করে, এবং দেশ থেকে পালায় চলে গেছে। এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করলে বিরোধী দল ভালো না। অপ্রদর্শিত আয় আর হলো জ্ঞাত বহির্ভূত আয়, বিষয়টা বুঝতে হবে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের টকশোবিদরা, অর্থনীতিবিদরা এই বিষয়টা ব্যাখ্যা দিতে পারবেন আরো ভালো, তারপর আমি ছোট্ট করে দিব। আমি আমার বক্তব্য শুরুতেই একটা জিনিস জন্য আজাদ ভাইকে ধন্যবাদ জানাই। তিনি বলছেন যে তলাবিহীন জুরির একটা দেশকে সর্বোচ্চ বাজেট পেশ করা হচ্ছে, এই যে উনি স্বীকার করলেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই থাকি। এই তলাবিহীন ঝুরির দেশটাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সেই লোকগুলিকে আমাদের স্মরণ করা উচিত। দেখেন, আজকের যে রেমিটেন্সের কথা আমরা বলছি, সর্বোচ্চ পর্যায়ে আপনারা যারা প্রবাসে আছেন পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের দুয়ারটা খুলে দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেটা হলো মিডল ইস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে আমাদের লোকদেরকে যে প্রেরণ করা, ম্যান পাওয়ার যে আমাদের বিদেশে পাঠানো, সেটা শুরু করেছিল জিয়াউর রহমানের আমলে। আরেকটা জিনিস হলো, ধরে নিতে পারেন সাপে বর, সেটা হলো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে যেটাকে দেখছেন যে সর্বোচ্চ রেমিটেন্স আয় করে, এই গার্মেন্টস এর ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার পথ ধরে সাইফুর রহমানের মতো একজন বিজ্ঞ অর্থনীতিবিদ ব্যাট প্রবর্তন করে, যে ব্যাট নিয়ে আজকে অনেক কথা আপনারা বলছেন। যখন ব্যাট সাইফুর রহমান সাহেব প্রবর্তন করেছিল, তখন এই বিরোধী দলে ছিল আওয়ামী লীগ, তারা দিনের পর দিন হত্যা করেছে, বিরোধিতা করেছে। কিন্তু আজকে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সবচেয়ে বড় ধরনের যারা নাকি লাভবান হয়েছেন, সেটা হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার। এই ব্যাটের কারণেই আজকে আমাদের এই রিজার্ভ 42-46 পৌঁছে গিয়েছিল। যদি ব্যাট প্রবর্তন না হতো তাহলে এই রিজার্ভ এখানে এসে বসতো না, কারণ 2.5% ট্যাক্স দিয়ে রিজার্ভকে এই জায়গায় নিয়ে যায় না, হেলথি করা যায় না। এখন অপ্রদর্শিত আয়, বেগম জিয়া এবং সাইফুর রহমান সাহেবরা, আমি একটা জিনিস ছোট্ট করে বুঝাই আজাদ ভাই, আপনি একটা বিল্ডিং এর কাজ করতেছেন, 10 তলা বিল্ডিং, 4 তলা পর্যন্ত আপনি ট্যাক্স দিছিলেন, ফাইলে আপনার ফাইলে এটা প্রদর্শন করেছিলেন। প্রদর্শন বলে অপ্রদর্শিত আর প্রদর্শন করলেন, কিন্তু আপনার যখন নাকি 10 তলা কমপ্লিট হয়ে গেল, দেখা গেল 2 বছরের যে ফাইল আপনি জমা দিয়েছেন সেটা ওই 4 তলা ভবনের টাই প্রদর্শন করেছেন এবং সেভাবে দিয়েছেন। কিন্তু এনবিআর এসে যারা ট্যাক্স করে তারা এসে কর্মকর্তারা দেখলো যে না, আপনার বাড়িটা 10 তলা সমাপ্ত, সেহেতু আপনি 2 বছরের ট্যাক্স দেন নাই, তাহলে কি করতে হবে, আপনাকে 10% বা 15% দিয়া আপনার ফাইলকে রেগুলাইজ করে এই অপ্রদর্শিত আয়টাকে প্রদর্শন করে আপনি আপনার ফাইলকে রেগুলাইজ করবেন। এটা হলো এক। আরেকটা হলো জ্ঞাত আয় বহির্ভূত, তার মানে হলো যে কথাটা আজাদ ভাই বলেছেন, সেটা হলো যে উনি বলছেন যে যারা নাকি লুটপাট করে, দুর্নীতি করে, যারা নাকি অবৈধ পথে টাকা উপার্জন করে, তাদের টাকাটাকে বলা হয় কালো টাকা, এই টাকাটাকে বলা হয় ব্ল্যাক মানি। আপনি স্বচ্ছ একজন ব্যবসায়ী, হয়তো ভুলে 1 বছর ট্যাক্সে আপনি আপনার গাড়িটাকে ইনক্লুড করতে পারেন না, সেজন্য আমরা 10% দিয়ে পরের বছর আপনার ফাইলটা রেগুলাইজ করতে পারবেন। এটা হলো বিধান ছিল আমাদের আমলে। আর আপনাদের আমলে যে কথাটা আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, আগে ছিল ব্যক্তির জন্য হলো আপনার 10% টাকা দিয়ে আপনার অপ্রদর্শিত টাকা
প্রদর্শন করে আপনার ফাইল রেগুলারাইজ করবেন। আর এখন যে জিনিসটা হচ্ছে আজাদ ভাই সবচেয়ে মারাত্মক, যে বিএনপি আজকে যে কথাটা বলছে বা আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিভিন্ন জনগণ বলছে, সেটা হলো কর্পোরেট ট্যাক্স। তার মানে হলো আপনি সংস্থা বা প্রতিষ্ঠানকে 15% ব্যাট দিয়ে কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়েছেন। এখন আপনারা আমি ছোট্ট করে একটা কথা আজাদ ভাই বলি, হাসান স্যারও আছে কেন, সেটা হলো আমি একজন ঠিকাদার, আমি ঠিকাদারি, আমার পেশাটাই ঠিকাদারি, আমি ঠিকাদারি ব্যবসা করি। আমাকে যখন আমি বিলটা করি আমার সংস্থা থেকে, তখন ওই 2.5%, 7.5% এবং ইয়ের গেইন ট্যাক্স সহ 15% টাকা আমার বিলের সময়, আমার বিলের টাকা থেকে কিন্তু 15% ট্যাক্সের টাকা গভর্নমেন্ট কেটে নিয়ে চলে যায়। আচ্ছা, যখন আমি বিল পেয়ে গেলাম টাকাটা, তখন এই আমার একটা ফাইল আছে ট্যাক্স ফাইল, আমি ট্যাক্স ফাইলে যাই যখন নাকি আবার টাকাটা দিতে হয়, তখন আবার আমাকে 15% টাকা দিয়ে আমার ফাইলটাকে রেগুলারাইজ করতে হয়। তাহলে কত দেওয়া লাগলো? আমাকে 30% দেওয়া লাগলো। একজন কর্পোরেট, তার মানে হলো আমি ঠিকাদার বা শিল্পপতি বা যাই হোক XYZ, যারা নাকি প্রতিষ্ঠান আছে, যাদের প্রতিষ্ঠানকে 30% টাকা অলওয়েজ ট্যাক্স দিতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গায় যে এখন আব্দুল মোনায়েম লিমিটেড পদ্মা সেতুর কাজ করতেছে, তমা লিমিটেড মেট্রো রেলের কাজ করতেছে। হ্যাঁ, তো এখন এদেরকে দেখা গেল যে এদের টাকাটা, যেটা এই যে বিল আমি যেটা বললাম 30% দেওয়া লাগতো, এরা এই 15% টাকা না দিয়া তারা কি করলো, এই টাকাটাকে আইনা ওই 15% দিয়ে বৈধ করে নিয়ে গেল। তার মানে 30% দেওয়া লাগবে না, সে 15% দিলেই তার টাকাটা আবার বৈধ হয়ে যাবে। কর্পোরেটের টাকা, শিল্প প্রতিষ্ঠানের টাকা, প্রতিষ্ঠানের টাকা, জিনিসটা আবার ক্লিয়ার হন, কোনো ব্যক্তির না। এরা তাহলে আমরা যদি নর্মালি ট্যাক্স দিতাম, তাহলে আমাকে প্রতিষ্ঠানকে 30% ট্যাক্স দিতে হইতো সরকারকে। আমি এই টাকাটাকে প্রদর্শন না করে যদি আমি রেখে দিই, পরের বছর আমি 15% টাকা দিয়ে আমি এই টাকাটাকে বৈধ করে নিলাম, তাহলে সরকার নিজেই তো ক্ষতিগ্রস্ত হলো, 15% টাকা পেল না। এখানেই প্রশ্নটা আমরা করেছি যে ব্যক্তি পর্যায়ের কথাটা ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানকে কেন আপনি এই সুযোগ দিবেন? তাহলে তো প্রতিষ্ঠানগুলি ট্যাক্স দিবে না, ট্যাক্স ফাঁকি দিবে, তারা বসে থাকবে বছরের শেষে এন্ড অফ দ্য ইয়ার তারা কি করবো, 15% দিয়ে ওই টাকাগুলিকে বৈধ করে দিবে। এখানে হলো প্রশ্নটা বিদ্ধ হয়েছে। আজকে যে কথা আপনি বলেছেন ব্যাংক ঋণ 17% দিবে সরকার, সেটা আজকে যে কথা আপনি আমেরিকার কথা বলেছেন, চীনের কথা বলেছেন, বিভিন্ন উন্নত বিশ্বের কথা বলেছেন, ঠিক আছে, তাদের কথা তাদের কাছে নেই। আমরা হলো উন্নয়নশীল দেশ, আমাদেরকে যদি সরকারকে যদি ব্যাংক 17% টাকা লোন নিতে হয়, টাকা দিতে হয়, তাহলে আমাদের দেশে বিনিয়োগকারীরা, শিল্প প্রতিষ্ঠান যারা করবে, তারা তো কোনো টাকা পাবে না, ব্যাংক থেকে লোন পাবে না। কারণ ব্যাংক কি সরকারকে টাকা সরবরাহ করবে, নাকি যারা শিল্প উদ্যোক্তা তাদেরকে টাকা সরবরাহ করবে? প্রশ্নটা হলো এই জায়গায়। চীনের সাথে আমেরিকার সাথে আমার তুলনা নয়, এই তুলনা করার কারণেই আমাদের এই অবস্থা। কারণ আমাদের মন্ত্রীরা বলে সিঙ্গাপুর হয়ে গেছে, কানাডা হয়ে গেছে, এই যে তুলনা করা, এই তুলনা করতে করতে দেশের অবস্থা এই। 42,000 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল, সেই রিজার্ভ আজকে আমাদের নেমে এসছে 13-তে। কেন 13-তে নেমে আসলো? এই তুলনা করতে করতে, গায়ের জোরে কথা বলতে বলতে এই সরকার এবং মন্ত্রীরা আজকে এই জায়গায় নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী কি বলেছেন আজকে আপনি কথাটা শুনেন। আজকে ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, কি বলছে? বলছে যে আমরা আদার দিছি, আদার, ওনারা নাকি আদার দিছে। এবং কালাম ভাইকে আরেকটা আমি ধন্যবাদ জানাই, উনি নিজে স্বীকার করছেন যে 1,32,00,000 টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এবং আধার দিছি এই টাকা ফেরত আনার জন্য। প্রধানমন্ত্রী নিজে স্বীকার করছেন এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের নিজে স্বীকার করছেন যে এই টাকা ফেরত আনার জন্য তারা আধার দিয়েছেন। তাহলে এতদিন পর্যন্ত বিরোধী দল এবং এই সুশীল সমাজ এবং সিটিভি বলেন, যাই বলেন, তাগরে তো আবার আমাকে দুলাভাই বানাই দিচ্ছেন। সবাইকে যদি এই যে সবাই যে বললো যে আমার দেশ থেকে 1,00,000 কোটি টাকার উপরে পাচার হয়ে গিয়েছে, আপনারা বলছেন যে এগুলির তথ্য প্রমাণ আপনারা নিয়ে আসেন। তথ্য প্রমাণ কি জনগণ নিয়ে আসবে? তথ্য প্রমাণ তো আপনাদের কাছে, আপনারাই এটা ইনিশিয়েটিভ নিতে পারতেন, আপনাদের দুদক ইনিশিয়েটিভ নিতে পারতেন। কিন্তু দুদকের আইনজীবী, এই যে আমাদের এই যে অ্যাডভোকেট খুরশেদ আলম সাহেব, বিজ্ঞ আইনজীবী, উনি নিজে কয় কেউ তো আমার কাছে অভিযোগ করে নাই। আরে দুদকের সৃষ্টি হয়েছে কি অভিযোগ করার জন্য? দুদকের সৃষ্টি হয়েছে হলো যে অপরাধ করতেছে, আপনার তদন্ত টিম থাকবে, আপনার সোর্স থাকবে, আপনি সেখানে যাবেন, তার বিরুদ্ধে আপনি তদন্ত করবেন, তাকে অ্যাকুইস্ট করবেন, তাকে জেলে নেবেন, হাজতে নেবেন।
ওনাদের সোর্স আছে, উনি তো বলেছেন সোর্স আছে, কিন্তু সোর্সে এখন আপনারা জনগণরা বলেন টাকা পাচার হয়ে যাওয়ার পরে ওনারা খবর পায়, যেটা উনি টকশো বলে গেছেন। হ্যাঁ, তাই এখন কথা হলো যে বেনজির সাহেবের 34টা অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে গেল, তখন ওনারা জানতে পারলো যে বেনজির সাহেবের টাকা নাই। কিন্তু বেনজির সাহেবের বিরুদ্ধে যখন অভিযোগটা উত্থাপিত হয়েছে তখনই তো আপনার ব্যাংকের লক করা উচিত ছিল, করে নাই তো। বেনজির সাহেব একজন সাধারণ সরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট বানিয়েছেন। আজাদ ভাই, আপনাকে আমি বলি, আপনি যে পাসপোর্ট ইউজ করেন, এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট করতে পারবেন? এনআইডি কার্ড ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন? এনআইডি কার্ড ছাড়া আপনার জমি বেচা কিনা করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন? তাহলে এই পাসপোর্ট অফিস কিভাবে উইদাউট এনআইডি কার্ড বেনজির আহমদকে তারা সাধারণ চাকরিজীবী কথা বলে পাসপোর্টটা দিয়ে দিল? এবং জেনারেল আজিজের দুই ভাইয়ের স্ত্রী তাদের স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট নিয়ে গেছে 10 বছর করে এবং দেশ থেকে পালাই চলে গেছে। এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করলে বিরোধী দল ভালো না। যে এটা তো খালেদা জিয়া করছিল, এটা সাইফুর রহমান করেছিল। আরে ভাই, সবাই তো করেছিল। আমি বলি যে সবাই করেছিল, করার পরে আমিও করতে থাকবো, কন্টিনিউয়াস করব। তাহলে কি রাষ্ট্রটা থাকবে? যেমন আমরা একটা প্রবাদ আছে যে কম্বলের পশম বাঁচলে তো কম্বল থাকবে না। তা আমরা তো সেখানে গেছি, শুধু খালি নিজেদের মধ্যে বারংবারিতা করছি, নিজেদের মধ্যে ডিবেট করছি, একজন একজনের উপরে দোষারোপ করছি, কিন্তু রাষ্ট্র এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দোষারোপের কারণে। আমরা সত্যটা বলি, যে সত্যটা আজকে আজাদ ভাই স্বীকার করেছেন যে 1,32,00,000 টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে, যেটা প্রধানমন্ত্রী বলছেন এবং সাধারণ সম্পাদক বলছেন যে আদার দিছি, মাছ যেরকম ধরে আদার দিয়া, বলে আদার দিছি তাদেরকে ধরার জন্য। এই যে একটা ন্যাক্কার জন্য বক্তব্য এবং কথা এই বাজেট নিয়ে, আমরা এগুলির তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আজকে ডিজিটাল করবেন বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশ করবেন। আপনি নেটের উপরে এমবির উপরে আপনি ট্যাক্স বসাই দিচ্ছেন, মোবাইলের উপর ট্যাক্স বসাই দিচ্ছেন। তো মোবাইল ছাড়া, এমবি ছাড়া, নেট ছাড়া কি স্মার্ট বাংলাদেশ হবে? তো সেখানে স্মার্ট বাংলাদেশ, আমি এমবি কিনতে পারলাম না, আমি আপনার প্রোগ্রামে আমি দেখবো কেমনে? এই যে আপনার সাথে আমি সংযুক্ত হয়েছি তো এমবির মাধ্যমে। তো এগুলি হলো সবরীতি বক্তব্য, সরকার বলছে, এগুলির বিরোধিতা করছি। এবং আজাদ ভাই, আপনাকে একটা ছোট্ট কথা বলি, মেড ইন বাংলাদেশের 300টা পণ্যের উপরে আপনার সরকার ট্যাক্স বসিয়েছেন। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশের আমাদের শিল্প উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত পণ্য, যেটা মেড ইন বাংলাদেশ লেখা, সেই পণ্যের উপরে 300 পণ্যের উপরে আপনার সরকার ট্যাক্স বসিয়েছে। যেখানে শিল্প উদ্যোক্তা এবং আমাদের এন্টারপ্রেনাররা যারা আজকাল রাষ্ট্রকে গড়বে, তারা তো আর নিরুৎসাহিত হবে, তারা আর শিল্প করতে যাবে না, মেড ইন বাংলাদেশ সিল মারতে যাবে না, তারা তো এই অপরাধ অন্যায়ের সাথে জড়ায় যাবে। তারা 20টা গাড়ি কিনবে, 20টা বাস না পাবে, তারা শিল্প প্রতিষ্ঠান করবে না, বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না। এই যে অনৈতিক কর্মকাণ্ডগুলির সাথে জড়িয়ে আপনারা আপনাদের চেয়ারকে রক্ষা করার জন্য এই যে কর্মকাণ্ডগুলি করছেন, এটা জাতীয় ভালোভাবে দেখে না, আর আপনারা নিজেরাও নিজেদের জন্য বুমেরাং হবে। অপেক্ষা করেন, এটা রেজাল্ট আপনারা ইনশাল্লাহ অচিরে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই।